আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, খুবই একটা সুখবর এবং নিউজ সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এই আবেদনের সার্কুলারের সময় শেষ হওয়ার কথা ছিল ২৫ জানুয়ারি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এটার ১ সপ্তাহ সময়সীমা বৃদ্ধি করে দিয়েছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ১ সপ্তাহ সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা এখন পর্যন্ত সেনাবাহিনী সার্কুলারে আবেদন করেনি, যারা সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেন নাই, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই বিজ্ঞপ্তি আপনাদেরকে পুরো শোনাবো। তারপরে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদনের প্রসেস, কিভাবে আমাদের থেকে আপনি আবেদন করে নিতে পারবেন, সেই যোগাযোগের মানে পদ্ধতি, তারপরে কি ডকুমেন্ট প্রয়োজন হবে, সকল কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা আবেদন করেন নাই অবশ্যই দেখবেন। কেননা এই সার্কুলারগুলো কিন্তু আপনার যদি শেষ হয়ে যায় এই সেনাবাহিনীর সৈনিক পদে, তো ৬ মাস ৮ মাসে কিন্তু আবার নতুন করে আর কোনো সার্কুলার পাবেন না। আবার আপনারা ওই এই বছরের ডিসেম্বর মাসের দিকে আপনার সার্কুলার পাবেন। এর আগে কিন্তু আপনারা আর সৈনিকের সার্কুলার পাবেন না। এজন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটু বিষয় বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। ২০২৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের আবেদন গ্রহণের সময়সীমা ৭ দিন বর্ধিত করা হলো, অর্থাৎ বৃদ্ধি করা হইল। আবেদন গ্রহণের সর্বশেষ সময়সীমা আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত। অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত আছে। অর্থাৎ আরো কিন্তু এদিকে ৫ দিন, ওইদিকে আপনার ১ দিন, আরো ৬ দিন। ঠিক আছে? আজকে ২৬ তারিখ, আরো ৬ দিন সময় আছে। ঠিক আছে? তো নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ ১ তারিখে শেষ হবে। যেখানে কিন্তু এর আগের বিজ্ঞপ্তি যেটা, সার্কুলার যেটা, সেটা কিন্তু ২৫ জানুয়ারি ছিল। এইখানে শুধু এখন হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে মূল বেসিক বিষয়। এখন আমরা দেখব যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই তাদের সংক্ষিপ্তভাবে শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং আবেদনের প্রসেস সম্পর্কে বলে দেবো আপনাদেরকে। তো নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। সারা বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। আচ্ছা, জিডি পদে আবেদন করতে ৩৭০ টাকা এবং টেকনিক্যাল পদে আবেদন করলে ৩০০ টাকা আপনাদেরকে ফি জমা দিতে হবে। অর্থাৎ আবেদন করতে চাইলে ফার্স্ট কাজটাই হচ্ছে আপনাকে পেমেন্ট ফি দিতে হয়। পেমেন্ট ফি দিয়ে কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেয়, তারপরে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হয়। তো জিডি পদে আবেদন এবং টেকনিক্যাল পদে আবেদন, এছাড়াও যারা বিএনসিসি, সেনাবাহিনীর সন্তান, তারাও আবেদন করতে পারবে। সবার জন্য কিন্তু ৩০০ টাকা পেমেন্ট ফি দিতে হবে। এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, যোগ্যতা। যোগ্যতা হচ্ছে পুরুষ এবং মহিলা জিডি পদ, যেটাকে আমরা জেনারেল পদ বলে থাকি বা সাধারণ পদ বলে থাকি আরকি। সেটা হচ্ছে জিডি পদ। তো এখান থেকে জিডি পদে আবেদনের জন্য যে বয়সের যে সময়সীমাটা সেটা হচ্ছে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি ২০২৭ সালের তারিখ থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করে আপনার বয়সটা হতে হবে ১৭ থেকে ২২ বছর। তো বয়সটা কিন্তু অনেকেই বের করতে পারে না, অনেকেই বিভিন্ন সমস্যা বা বয়সটার বিষয়টা বুঝতে পারেন না। তো আমি যদি আপনাদেরকে একটু বিষয়টা বুঝাই দেই কিভাবে আপনারা বয়সটা বের করবেন। তো বয়সটা বের করার জন্য একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বয়স ক্যালকুলেটর লিখবেন আপনারা, ঠিক আছে? বয়স ক্যালকুলেটর লিখবেন। লেখার পরে আপনারা এই যে ফার্স্টে যে ওয়েবসাইট পাবেন, এখান থেকে আপনারা কি করবেন? ডেট অফ বার্থ, এখানে আপনি লিখতে হবে ডেট অফ বার্থ, আপনার যেটা জন্ম তারিখ। সাপোজ আপনার জন্ম তারিখ ২ ফেব্রুয়ারি ২০০৫ বা ৬, হ্যাঁ? ২০০৬, আপনার হচ্ছে ৬। তো এখান থেকে আপনার বাদ দিতে হবে কত? এখানে সার্কুলারে দেওয়া আছে ১ ফেব্রুয়ারি ২০২৭। আপনাকে কিন্তু এখানে ১ ফেব্রুয়ারি ২০২৭ লিখতে হবে, ঠিক আছে? ওই অনেকে করে কি, মানে আজকের ডেট থেকে আপনাকে মাইনাস করে, দেখা যায় হয় না। তো দেখেন ২০ বছর ১১ মাস, ঠিক আছে, কিন্তু বয়স কিন্তু এর মধ্যেই আছে। সো এইভাবে আপনার বয়সটা কিন্তু বের করতে হবে। অর্থাৎ আপনার বয়সটার তারিখ বের করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৭ সাল থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করতে হবে। অর্থাৎ আ আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, যাদের জন্মসাল ১-৩-২০০৫ এর উপরে, ১-৩-২০০৫ থেকে নিয়ে ২০০৯ সাল ১০ সাল পর্যন্ত জন্ম যাদের মধ্যে, এর মধ্যে তারা আবেদন করতে পারবে। ১-৩-২০০৫ এর নিচে যারা, তারা আবেদন করতে পারবে না জেনারেল পদে। আচ্ছা, এটা হচ্ছে বয়স। শিক্ষাগত যোগ্যতা কি দেখবো আমরা? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি, সমমান, মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত। আপনি যেখান থেকে এসএসসি পাস করেন না কেন, আপনি আবেদন করতে পারবেন। সেটা মাদ্রাসা হোক, জেনারেল হোক, কারিগরি হোক, উন্মুক্ত হোক, যেখান থেকে হোক আবেদন করতে পারবেন। আবেদনের জন্য শুধুমাত্র আপনার জিপিএ থাকতে হবে ৩ পয়েন্ট। তো 2.99 হলেও কিন্তু আবেদন করতে পারবেন না। 3 পয়েন্টের উপরে রেজাল্টটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে জেনারেল পদের নিয়ম। টেকনিক্যাল পদে, টিটি পদ, এটাতে হচ্ছে বয়সটা ১ বছর বেশি। অর্থাৎ ২৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটাতেও কিন্তু আপনার ১ ফেব্রুয়ারি ২০২৭ সাল থেকে মাইনাস করতে হবে। তো আপনার বয়স বের করতে পারবেন একই সিস্টেমে সেম ভাবে। শুধু ওই জায়গায় আপনারা ১ ফেব্রুয়ারি ২০২৭ সাল
থেকে দেখবেন যে 23 বছরের মধ্যে আপনার বয়সটা আছে কিনা। এই তারিখ থেকে আপনার জন্ম তারিখটা মাইনাস করে দিবেন। তো যদি দেখেন যে 23 বছরের মধ্যে 23 বছরের 17 তারিখ 17 বছরের নিচে এবং 23 বছরের বেশি হবে না, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এইভাবে আপনার তারিখটা বের করে তারপরে আপনারা আপনি নিজেই দেখতে পারবেন আপনার বয়স ঠিক আছে কিনা নাই। এটা হচ্ছে টেকনিক্যাল পদের জন্য। তো টেকনিক্যাল পদেও আবেদনের জন্য কিন্তু 3 পয়েন্ট লাগবে। সেটা হচ্ছে ভোকেশনাল থেকে। যারা এসএসসি টেকনিক্যাল বোর্ড থেকে লেখাপড়া করছেন তারা কিন্তু এই টেটি পদে আবেদন করতে পারবেন। যারা এসএসসি ভোকেশনাল থেকে পড়ছেন, টেকনিক্যাল থেকে পড়ছেন, তারা কিন্তু 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হইলে টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন। এখানেই এই বিষয়টা বলে দেওয়া আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা যে বিষয়গুলো দেখব, শারীরিক মান, পুরুষ, মহিলাদের এই বিষয়টা দেখব। তো উচ্চতা দেওয়া আছে 5 ফুট 5 ইঞ্চি। এবার কিন্তু একেবারে আগের থেকে কিন্তু তুলনামূলক হারে কম। শুধুমাত্র 5 ফুট 5 ইঞ্চি হলে আবেদন করা যাবে। মহিলাদের জন্য মাত্র 5 ফুট 1 ইঞ্চি হলে আবেদন করা যাবে। তো কোনো সমস্যা নেই। মাত্র 5 ফুট 5 এবং মহিলাদের জন্য 5 ফুট 1 ইঞ্চি। ওজন যেটা সেটা হচ্ছে আপনার স্বাভাবিক যেটা 49 কেজি এবং মহিলাদের জন্য 47 কেজি। বুকের মাপ যেটা স্বাভাবিক অবস্থায় থাকে এটাই থাকবে, কোনো সমস্যা নেই। চোখের মাপ আপনি আপনার যদি চোখে সবকিছু ঠিক দেখেন, দূরের জিনিস দেখেন, কোনো ধরনের সমস্যা ফিল না করেন, যদি 6 দৃষ্টি স্বাভাবিক থাকে, এটা তো আপনার চেক করতে হবে, মেডিকেলে চেকআপ করতে হবে। সো আপনি যদি নিজের চোখকে বলেন যে একটা তো বোঝা যায় নিজে থেকে যে আমার সব ঠিক আছে কিনা। যদি সব স্বাভাবিক মনে হয় তাহলে ঠিক আছে, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নাই। আচ্ছা, এটা ছিল মূলত বয়স, যোগ্যতা, আবেদনে কত টাকা লাগবে, তারপর হচ্ছে ওজন, বুক, চোখ এই বিষয়গুলো দেখলাম। আচ্ছা, এরপরে কয়েকটা জিনিস আমরা দেখব, কারা আবেদন করতে পারবে না। ১ নম্বরে যেটা দেখব, স্বাস্থ্য পরীক্ষার যোগ্য আ স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এটা এখানে যদি হচ্ছে কেউ মাদকাসক্ত হন, কেউ যদি হচ্ছে ড্রাগ নেয় আরকি, যদি কেউ হচ্ছে মদ্যপান করে থাকে তারা কিন্তু আবেদন করতে পারবে না। তাদেরকে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট করে যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনাকে সঙ্গে, সঙ্গে আউট করে দিবে। ঠিক আছে? সো যারা মদ্যপান করছেন তারা কিন্তু মদ্যপান করেন রানিং অবস্থায় তারা কিন্তু আবেদন করতে পারবে না। আচ্ছা, সাঁতার, সাঁতার জানা কিন্তু আবশ্যক। যারা সাঁতার কাটতে পারেন তারা অবশ্যই আবেদন করবেন। আর যারা সাঁতার জানেন না, এখানে একটা বিষয় আছে। যদি আপনি সাঁতার না জানেন, এই আবেদনে কিন্তু এসএমএস আসতে আরো বহুদিন সময় লাগবে। তো আপনারা এই যে শিখতে তো বেশি লাগে না, ঠিক আছে? তো অল্প কয়েকদিন পুকুরে লাফালাফি করবেন, দেখবেন কারোর সঙ্গে নিয়ে একা যাবেন না। তো দেখবেন সাঁতারও আপনি শিখে যাবেন। অল্প কয়েকদিনের মধ্যে শেখা সম্ভব। তেমন কোনো কঠিন বিষয় না এটা। বহুদিন পরে এসএমএস আসবে আবেদন করার পর। আবেদন করে রাখেন। পরবর্তীতে আপনারা দ্রুতই সাঁতারটা শিখে নিয়েন। আচ্ছা, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। কোনোভাবেই কিন্তু আপনাকে বিবাহিত বা আম আ ডিভোর্সি বা বিপত্তিক হওয়া যাবে না। রেজিস্ট্রেশন করে রাখা যাবে না। এরকম কিছু করা যাবে না। সম্পূর্ণ অবিবাহিত হতে হবে। আচ্ছা, এই হলো মূলত বিষয়। জাতীয়তা অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। কেউ আছে এই দেশেরও নাগরিক আবার অন্য দেশেরও নাগরিক। সে কিন্তু আবেদন করতে পারবে না। অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। এটা ছিল তো মূল বিষয়। এরপরে যেগুলো দেওয়া আছে এগুলো তেমন একটা কোনো বিষয় না। এগুলো আপনার কি ডকুমেন্ট প্রয়োজন হবে এগুলো আপনারা পরেও দেখে নিতে পারবেন। কি কারণে আবেদন করতে পারবেন না। যদি আপনার নামে মামলা থাকে, তারপরে হচ্ছে আপনি যদি চাকরি থেকে বরখাস্ত হন, তো দ্বৈত নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। আর যারা টেকনিক্যাল বোর্ড থেকে অর্থাৎ টিটি পদে আবেদন করবেন, যারা ভোকেশনাল থেকে পড়ছেন তারা টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন। তো টেকনিক্যাল পদে আবেদন করার জন্য আপনারা যে সাবজেক্ট নিয়ে আবেদন মানে যে ডিপার্টমেন্ট থেকে আপনারা এসএসসি পাস করছেন ভোকেশনালে, যে ট্রেড থেকে বা সাবজেক্ট থেকে বা আ গ্রুপ থেকে বা ডিপার্টমেন্ট থেকে যেটাই বলেন না কেন একই বিষয়, আপনি সেটাতে আবেদন করবেন। এটা নিয়েও কোনো ধরনের সমস্যা নাই। আচ্ছা, এখন এখান থেকে দেখব আবেদনের প্রসেসটা। তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের থেকে আবেদন করে নিতে চান, ঘরে বসে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের চ্যানেলটাতে আপনি ট্রাস্ট করতে পারেন। কেননা আমাদের চ্যানেল কিন্তু বাংলাদেশের মধ্যে বৃহৎ একটা চ্যানেল। আমি কিন্তু রানিং প্রতিদিন ভিডিও আপলোড দেই। সো চাইলে দেখে আসতে পারেন। আমাদের থেকে বিশ্বাস অর্জন করে নিতে পারেন। যেহেতু এইখানে এটাই বলতেছি কারণ এই ডিফেন্সের চাকরিতে পেমেন্টটা আগে করতে হয়। যেহেতু বড় অঙ্কের একটা পেমেন্ট তার কারণে এটা বলা। এইজন্য এই পেমেন্টটা আগে নিয়ে থাকি। অন্যথায় অন্যান্য আবেদনে ৭২ ঘন্টা পর্যন্ত সময় থাকে আবেদনের। তো পরে তারা ১ দিন পরে ২ দিন পরে দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু এটা যেহেতু পেমেন্ট আগে করতে হয়, সেই কারণে এটা আগে আমরা পেমেন্ট নিয়ে থাকি। তো এখানে আবেদন করতে আপনার ফার্স্ট যে বিষয়গুলো লাগবে এসএসসির রোল, 3 পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে, এসএসসির রোল, বোর্ড পাসিং ইয়ার এবং মোবাইল নাম্বার লাগবে এখানে। এরপরে যে ডকুমেন্টগুলো লাগবে আপনার, পুরুষ না মহিলা সেটা বলবেন। জন্ম সনদ নম্বর বলবেন, পিতার এনআইডি নাম্বার, মাতার এনআইডি নাম্বার, ধর্ম, উচ্চতা, ওজন, জেলা, উপজেলা, পোস্টকোড, গ্রামের নাম। এই তথ্যটুকু লাগবে শুধু। এবং এখানে যদি এইচএসসি থাকে, যদি আপনার এইচএসসি থাকে তাহলে আপনি দিবেন, না থাকলে প্রয়োজন নেই। একটা ছবি দিতে হবে, যেকোনো ছবি দিলেই হবে। সেই ছবিটা আমরা ঠিক করে নেব। আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে যেকোনো ছবি দিবেন, সেই ছবিটা আমরা ঠিক করে নেব। এখন বিষয় হচ্ছে কিভাবে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করতে হবে। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখলাম 017758300312 017758300312। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আর এই চাকরির আবেদনের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন ৫৮ ৩০৩ ১২। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করবেন, তাহলে আপনি আমাদেরকে পাবেন। আমাদের মাধ্যমে ঘরে বসে নির্ভুলভাবে এই আবেদনগুলো করে নিতে পারবেন। আচ্ছা, এটা ছিল আমাদের সঙ্গে আবেদন করে নেওয়ার যোগাযোগের যে প্রসেস সেটা বলে দিলাম। এখন দেখব আমরা এখান থেকে
সাধারণ জিডি পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে যে প্রসেসের মাধ্যমে পেমেন্টটা পাঠাতে হবে। তো এখানে কিন্তু আপনি যদি নিজে আবেদন করতে চান, নিজের যদি আপনার টেলিটক সিম থাকে, নিজে যদি আবেদন করতে চান, নিজে যদি টেলিটক সিম থাকে, সো তাহলে টেলিটক সিম যদি আপনার থাকে আপনি তাহলে নিজেই পেমেন্ট করতে পারবেন, নিজেই আবেদন করতে পারবেন। সেজন্য পেমেন্ট করার প্রসেসটা এখানে দেওয়া আছে। তো ফার্স্ট এসএমএস এ লিখবেন হচ্ছে যারা নিজে আবেদন করবেন তারা এগুলো দেখবেন। আর যারা দোকান থেকে বা আমাদের মাধ্যমে করে নিবেন তাদের এগুলো না দেখলেও হবে। ঠিক আছে? তো এখানে পেমেন্ট পাঠানোর যে প্রসেসটা ১ম এ আপনারা লিখবেন সৈনিক, তারপরে আপনারা বোর্ডের ৩ নাম্বার ১ম ৩ ডিজিট লিখবেন। পরবর্তীতে আপনারা এসএসসির বোর্ড রোল লিখবেন। তারপরে আপনারা এখান থেকে পাসিং ইয়ার লিখবেন। তারপরে ডিস্ট্রিক্ট কোডটা আপনারা লিখবেন। ডিস্ট্রিক্ট কোড কই পাবেন? এই যে নিচে দেওয়া আছে ডিস্ট্রিক্ট কোড। এই যে এই অনুযায়ী আপনার ডিস্ট্রিক্ট কোডটা দিবেন। আপনি যে জেলা সেই জেলার ডিস্ট্রিক্ট কোড লিখবেন। তো এখানে একটা উদাহরণস্বরূপ এক্সাম্পল দেওয়া আছে। সো এই এক্সাম্পল দিয়ে আপনারা দেখতে পারেন এখানে সৈনিক ডিএইচ এ যেমন ঢাকা বোর্ড হলে ডিএইচ এ, দিনাজপুর হলে ডিআইএন, কুমিল্লা বোর্ড হলে এসটিউএম, তারপরে এখান থেকে হচ্ছে বরিশাল হলে বিআরএ। তো এইভাবে আপনার ১ম ডিজিট লিখে আপনারা এইভাবে এই যে এইটুকু অংশ দেখলেই হবে। এই অংশটুকু এই সিস্টেম করে আপনাকে পেমেন্ট ফিটা পাঠাতে হবে। ঠিক আছে? তো ১ম এ সৈনিক, তারপরে বোর্ড, তারপরে রোল, তারপরে পাসিং এ, তারপরে হচ্ছে জেলা কোড। এইভাবে প্রসেস করে পাঠাতে হবে। তো এইভাবে টেকনিক্যাল প্রসেসটা একই রকম সেম শুধু এখানে শুধু আপনারা নতুন করে আপনার ডিস্ট্রিক্ট কোড বসাবেন এবং আপনার হচ্ছে টিটি বসাবেন এখানে। এই যে কোড বসানোর পরে ডিস্ট্রিক্ট কোড বসানোর পরে টিটি, তারপরে আপনি যে ডিপার্টমেন্ট বা গ্রুপের উপরে আবেদন করবেন সেটা আপনি লিখবেন। তারপরে আপনারা এক্সাম সেন্টার লিখবেন। তাহলে আপনার টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের পেমেন্ট করার পর আপনাকে কিন্তু একটা এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। সো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য সৈনিকটেলিটক.com এই ওয়েবসাইটে প্রবেশ করে এম মানে আপনার ইনফরমেশন গুলো পূরণ করে একটা ছবি আপনার আপলোড দিয়ে সাবমিট দিলে কিন্তু সঙ্গে, সঙ্গে আপনাকে প্রবেশপত্র দিয়ে দিবে। সো তারপরে আপনাকে যখন এখানে কি বলা আছে দেখেন, বলা আছে যে আপনাকে কিন্তু সঙ্গে, সঙ্গে আপনার পরীক্ষার সেন্টারটা বলা হবে না। এটা যখন পরীক্ষা নিবে তার ২-১ দিন বা ৩ দিন আগে ৪ দিন আগে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কেন এটা করছে? এটা করার মূল কারণ হচ্ছে আ আপনার হচ্ছে এডমিট গুলো আগে বের হইলে বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন জায়গা থেকে এগুলো সংরক্ষণ করে আ তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায়। সেই বিষয়গুলোর জন্যই কিন্তু তারা এবার বলে দিচ্ছে কি, আপনি আবেদন করবেন, আপনাকে এডমিট কার্ড দিবে সঙ্গে, সঙ্গে। বাট কোন জায়গায় পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে এই বিষয়গুলো তারা এখন বলবে না। তারা আপনি যে আবেদনের সময় নাম্বার দিয়েছেন ওই নাম্বারে এখানে বলে দেওয়া আছে এই দেখেন। ওই দেখলাম এই যে হ্যাঁ, প্রার্থীর ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে গেলে পুনরায় পাওয়ার জন্য ভর্তি পরীক্ষার স্থান তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে টেলিটক মোবাইল হতে এই নাম্বারে প্রেরণ করতে হবে। তবে পরীক্ষার ৭২ ঘন্টা দেখেন, পরীক্ষার ৭২ ঘন্টা মানে যেদিন পরীক্ষা হবে আজ থেকে যদি ৩ মাস পরে পরীক্ষা হয়, ৭২ ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে তার পরীক্ষার স্থান তারিখ টেলিটক সিমের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই যে এই ফোন নাম্বারগুলো থেকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যেদিন পরীক্ষা হবে সেই পরীক্ষার ৩ দিন আগে আপনাদেরকে জানিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো যারা আবেদন করেননি এখনো, আবেদন করতে দ্রুত যোগাযোগ করুন। আর কিন্তু ১ সপ্তাহ আছে অর্থাৎ ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। এরপরে আর আবেদন করতে পারবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।